আজ ৩০ বছরের সংসার থেকে বিদায় নিচ্ছেন কুসুম বেগম। ৩০ বছর আগে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন তিনি শরীফ আহসানের সাথে। কুসুম বেগমের দুই সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলে বিয়ে করে পাড়ি দিয়েছে বিদেশে। ছেলে বউ নাতি নাতনি সবাই ওখানে থাকে। মেয়ে বিয়ে দিল আজ 2 দিন। সংসারের দায়িত্ব পালন করলেন আজ তিনি। বিদায় নেওয়ার একটাই কারণ, মুক্তি চায় সে। ৩০ বছরে সহ্য করেছেন অনেক কিছু, শুনতে হয়েছে তাকে অনেক কথা, মানা যায় সব কিছু যদি তার আপন মানুষটি মানে তার স্বামী ঠিক থাকতো। তার স্বামী তো তাকে সম্মান দিতে শিখলেন না, চলে যায় পুরনো স্মৃতিতে। ৩০ বছর আগে ১৯৯৩ সালে তখন ১৪ বছর বয়সের কিশোরী ছিলেন কুসুম বেগম। যশোর শহরে তার বাড়ি। ক্লাস 8-এ পড়ে সে। বোন আছে, তার বিয়ে হয়। বাবা মুদির দোকানে যায়। কুসুম বেগম দেখতে বেশ সুন্দরী ছিলেন। লম্বা চুল, মাথা ভর্তি, ধবধবে সাদা ছিলেন তিনি। প্রায় এদিক ওদিক থেকে বিয়ের সম্বন্ধ আসতো। একদিন এক প্রতিবেশী প্রস্তাব দেয়, ঢাকায় বিশাল বড় বাড়ি আছে তাদের। আফা, টাকা পয়সার কোনো অভাব নাই, ছেলে ইঞ্জিনিয়ার, তার মায়ে চায় ভালো মনের মেয়ে। ঘরের কাজকাম পারবো, সবাই সম্মান করব, দেখতে সুন্দরী হবে। তার ছেলে তো রূপে পাগল, কোনো যৌতুক নেবে না। ছেলের মা আমার কাকাতো বোন। মহিলার কথাগুলো শুনে ভালো লাগে কুসুম বেগমের বাবা মায়ের। তাদেরকে আসতে বলে। কুসুম বেগমকে দেখে পছন্দ হয় শরীফ আহসানের। তিনি কুসুম বেগমকে পুত্রবধূ করতে চান। মায়ের মুখের উপর কথা বলতে পারে না শরীফ শেখ। তার এত ভালো লাগেনি যে এত ছোট মেয়েকে বিয়ে করার জন্য, সাথে মেয়েটির কালচারও না। কিন্তু মুখ বুজে থাকলো। তার মা তার দুনিয়া। মা যেখানে যা করতে বলে তিনি তাই করেন। এক কথায় মাম্মাস বয়। খুব বেশি ঘটাঘটি না করে বিয়েটা হয়ে যায় শরীফ আহসান এবং কুসুম বেগমের। বিয়ে শেষ করে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দেয় কুসুম বেগম, সারা রাস্তা কান্নাকাটি করে। কান্না করতে করতে হেঁচকি চলে আসে তার। পাশেই বসেছিল শরীফ আহসান। কুসুম বেগমের কান্নার কোনো প্রতিক্রিয়া নেই তার। সে তার মন বাইরের প্রকৃতি দেখছে। শ্বশুরবাড়িতে ফিরতে 10 ঘন্টার বেশি সময় লাগলো কুসুম বেগমের। ভাঙ্গা রাস্তা, আবার যশোর থেকে ঢাকা দূরত্ব অনেকটাই। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালো। বিশাল বড় বাড়ি, বাড়ির সামনে বাগান। বাড়িটি ভিন্ন রঙের ঝাড়বাতি ও ফুল দিয়ে সাজানো। কুসুম বেগমকে মিষ্টি খাইয়ে ঘরে ঢুকলেন তার শাশুড়ি। অনেক নিয়মকানুন পালন করে বাসর ঘরে ঢোকানো হলো কুসুম বেগমকে। তাকে ঘরে নিয়ে যায় তার ননদ আর বড় যা। যা বলে দিল সব নিয়ম। শোনো মেয়ে, স্বামী আসলে পা ধরে সালাম করবে। স্বামী যদি বলে তোমার কী চাই, বলবা আপনার ভালোবাসার সোহাগ। তারপর এই দুধের গ্লাস তার সামনে আগায় দিয়ে বলবা খান আপনি। তুমি এমনি ঘোমটা দিয়ে বসো, তোমার স্বামী আসবে এখন, এসেই তোমার ঘোমটা নিজের হাতে উঠাবে। আমরা তাহলে যাই বলে বিদায় নেয় তারা। তার 10 মিনিট পরে ঘরে প্রবেশ করে শরীফ আহসান। শরীফ আহসান এসে কুসুম বেগমকে ইগনোর করে আয়নায় ওয়াশরুমে গেলেন। তারপর জামাকাপড় বদলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করেছিলেন। কুসুম বেগম দেখলো, কিছুক্ষণ ভাবলো, ওরা তো বলেছিল এসেই ঘুমটা উঠবে, কিন্তু ওঠাচ্ছে না কেন। তাই সে নিজেই গেল শরীফ আহসানের কাছে। শরীফ আহসান দেখলো, কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, কী চাই? অবুঝ কুসুম বেগম তখন যা যেগুলো বলেছিল এখন সে তাই বলল, আপনার ভালোবাসা আর সোহাগ। ক্ষিপ্ত হন শরীফ আহসান। এইটুকু মেয়ের আবার এসব চায়? রাগ না দেখিয়ে বললেন, এসব পাবে না তুমি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার সাথে ফালতু কথা বলার চেষ্টা করবে না। আমি এসব পছন্দ করি না। কুসুম কাঁধ হয়ে সম্মতি জানায়। কুসুম বেগম, সব ঠিক আছে, কিন্তু ঘুমটাটা কখন উঠাবেন? এটা তো গুরুত্বপূর্ণ কথা। তাই বলল, ঘুমটা তো উঠান মুখ থেকে। কেন, তোমার হাত কি ক্ষয় হয়েছে? না, আসলে আপুরা বলে গেলেন আপনি উঠাবেন, নিজে নিজে করে নাও, এসবে আমাকে ডাকবে না, বলছি না একবার। অদ্ভুত লাগলো কুসুম বেগমের কাছে। এ কেমন বিপদ! সে তো বলেছিল প্রয়োজনীয় কথা ছাড়া কথা না বলতে। এটা কি প্রয়োজনীয় নয়? কিছু বললেই না সে। রাতে ওই সাজে খাটের এক কোণায় ঘুমিয়ে পড়ে তারা। এরপর থেকে অনেক অবহেলা সহ্য করেছে কুসুম বেগম। যেখানে তার ভাসুর, যা, ননদ, নন্দায় সবাই মিলে আনন্দ ফুর্তি করে, সেখানে তিনি একা একা একদিন গুনতে থাকে কখন সব ঠিকঠাক হবে। বিয়ের বছর না পেরোতেই কুসুম বেগমের শাশুড়ি মারা গেলেন। শাশুড়ির মৃত্যুর আগে তিনি বলে যান, আমার এই সংসার দেখে এখান থেকে তোমার আর বড় বৌমার, তোমরা দেখে রাখবে আমার গোছানো সংসার, পারলে নিজের মতো আবার গুছিয়ে নিচ্ছিল। আমি মনে হয় বেশি দিন থাকবো না, কেমন জানি মনে হয় আজকাল। অদ্ভুত স্বপ্ন দেখি কুসুম দেখেন
সম্মতি দেয় শাশুড়ির কথায়। তারপর থেকে দেখতে থাকেন এই সংসার। কিন্তু কিন্তু তাকে কে দেখবে? কেউ দেখে না তাকে। বাবা মাকে মনে পড়ে খুব, কিন্তু দেখতে যেতে পারে না। তারাও আসে না এখানে। শাশুড়িমা মারা যাওয়ার পর আরও অবহেলা বেড়ে গেল কুসুম বেগমের। শরীফ আহসান এই অবহেলার চোখ এড়ায়নি। কুসুম বেগমের বড় যায় সুযোগ যেন লুফে নিল। বাড়ির যত কাজকর্ম আছে তাকেই দিয়ে করতেন। মুখ বুজে কাজগুলো করতো সে। মাকে অনেকবার বলেছে, লাভ হয়নি। মায়ের কথা, জায়েরা এমনই হয় মা, তুই না হয় করলি একটু কাজ, এ এমন খারাপ কি? কত বড় বাড়ির সংসার করার ভাগ্য পেয়েছিস। মায়ের মুখের উপর কিছু বলল না কুসুম বেগম। শাশুড়ি মারা যাওয়ার পর শুধু অবহেলা নয়, শাসনও বেড়ে গেছে তার। নিজের চাহিদা মেটানো ছাড়া আর কোনো মুহূর্ত কাটত না শরীফ আহসানের। কেউ কোনো নালিশ করলে বকাঝকা করতে লাগতো কুসুম বেগমকে। এর ভেতরে কুসুম বেগম না মা হবার অনুভূতি পায়। তিনি প্রেগনেন্ট হন। কুসুম বেগম প্রেগনেন্ট অবস্থায় একদিন বাড়িতে অনুষ্ঠান হয়। সমস্ত রান্নাবান্না তাকেই করতে হয়। প্রেগনেন্সি তখন 5 মাস। কাজ যে করতে পারতো না এমন না, তবে ভারী কাজগুলো সহ্য হতো না তার। মাথা ঘুরে আসে রান্না করতে করতে। কত বড় ডেকে রান্না করা, তাও আবার চুলার আগুন, তাপ সহ্য হয় না তার। এজন্য মাংসে লবণ অতিরিক্ত হয়ে যায়, খেতে তিতা হয়, মেহমান কেউ খেতে পারে না। এই অপরাধে সেদিন কুসুম বেগম সবার সামনে গালে ঠাস করে চড় মারেন শরীফ আহসান। কষ্টে তিনি চলে আসতে চায় বাবার বাসায়, কিন্তু তখনই তার মা বলে, তুই কয়দিন পর মা হবি, সন্তান আছে গর্ভে, সন্তানের কথা ভেবে সংসার কর মা, দেখবি তোর সন্তান হলে সব ঠিক হবে। ওই দিন ও কিছু বললেন না কুসুম বেগম, মুখ বুজে সব সহ্য করলেন। ওই দিনের পর থেকে কুসুম বেগমের মনে একটা আশা জেগেছিল, তার সন্তানরা তাকে ভালোবাসবে, তাকে মা বলে মর্যাদা দিবে, সম্মান দিবে। সন্তানের আশায় কুসুম বেগমের অপেক্ষা। শরীফ আহসান একটিবারের জন্য জিজ্ঞাসা করে না তার কি লাগবে, একটিবারের জন্য বলে না, কুসুম তুমি তো আমার সন্তানের মা হতে চলেছ, আমার সন্তান আর তুমি দুজনে কেমন আছো? না, সে তো কাজে ব্যস্ত, তার কাছে এসবের সময় নেই। দেখতে দেখতে অপেক্ষার বেলা বিদায়। কুসুম বেগম ছেলে সন্তানের জন্ম দিলেন। শরীফ সাহেব এই যেন খুব খুশি, ছেলেকে কোলে নিয়ে খেলাধুলো ঘোরাঘুরি করছে, কিন্তু কুসুম তার খোঁজ নিল না। ছেলে সন্তান জন্ম দেওয়ায় কুসুমের বেগমের বড় যা যেন আরও খেপে গেল। তার দুটো সন্তান, দুজনে মেয়ে, তার মনে তো এইবারে চাবিকাঠি কুসুম বেগমের হাতে। রাগে দুঃখে তিনি কুসুম বেগমের সাথে আরও বেশি অন্যায় করা শুরু করলেন। খাবারে ঝাল দেওয়া, বাচ্চার ঘুমের ভিতরে চিমটি দিয়ে ডেকে তোলা, নিজের ভালো শাড়ি পরে পুড়িয়ে দেওয়ার অপবাদে মেয়েদের যত্নের অভাব বলে কাজ করানো, যেখানে সেখানে তেল বা সোডার পানি রেখে যাও যাতে করে কুসুম বেগম পড়ে যায়। হলো তাই। একদিন সিঁড়িতে তেল রেখে দিয়েছিল, এর ফলে কুসুম বেগম পড়ে যান। কোমরে খুব জোরে ব্যথা পায়, জ্বর আসে তার ওই রাতে। কিন্তু শরীফ আহসান কুসুমকে ওষুধ দেওয়া ছাড়া আর কিছুই করলেন না। কুসুম বেগম ভেবেছিলেন আজ সন্তান আছে বলে মনে হয় একটু থেকে আদর্শ দিবে। না, তার চিন্তাভাবনা একটু বেশি হয়ে গেছে। শরীফ আহসান তাকে তো কোনোদিন গ্রহণ করবেন না। দেখতে দেখতে ছেলের বয়স যখন 4, কুসুম বেগম জানতে পারেন তিনি আবার মা হবেন। সেইবার তেমন কারো হেলদোল নেই, শুধুমাত্র কুসুম বেগম আর তার ছেলে জিয়ান ছাড়া। ছোট্ট জিয়ান তখন কুসুম বেগমের সাথে অনেক খুশি হয়। সে বড় ভাই হবে, এটা যেন আনন্দের বিষয়। কুসুম বেগমের প্রথম প্রেগনেন্সিতে তার ননদ বিলেতে ছিল স্বামীর সাথে, এবার সে আসে। ননদ বরাবরই কুসুম বেগমের ভক্ত। এই ক্ষুদ্র মানুষগুলো ভালোবাসা কুসুম বেগমের জন্য যথেষ্ট ছিল। বড় সন্তানের বেলায় যতটা কষ্ট হয়েছিল, ছোট সন্তানের বেলা ততটা কষ্ট হয়নি। ননদ ছিল বলে বড়জা তেমন কিছু করতে পারেনি। এবার কুসুম বেগমের মেয়ে সন্তান হলো। শরীফ আহসান মেয়েকে কোলে নিলেন, নাম রাখলেন মেয়ের। কিন্তু এবার কুসুম প্রতিবাদ করছেন, বলছে, আপনার ছেলের নাম তো আপনি রেখেছেন, এবার আমার মেয়ের নাম আমি রাখবো। আমার মুখের উপর কথা বলা আমি পছন্দ করি না মেয়ে। আমি আমার সন্তানের জন্য অধিকার ফলাচ্ছি, এতে আশা করি আপনার আপত্তি নেই। আমি তো সংসারে কোনো অধিকার দেখাই না। ভাইয়ের রাগ সম্পর্কে খুব ভালোভাবে অবগত শরীফ আহসানের বোন, তাই সে তাদের থামাতে বললে, আচ্ছা ভাবি, রাখবে নাম? মায়ের তো একটাই চাওয়া পাওয়া থাকে। ভাই, তুমি এভাবে ভাবিকে বলতে পারো না। তোমার 2টা সন্তানের মা সে। বোনের সন্তানে চুপ হয়ে গেল সবাই, দমে গেল শরীফ আহসান। কুসুম বেগম তার মেয়ের নাম রাখলেন জাহ্নবী। ছেলের সাথে নাম রেখে সবাই তাতে খুশি হলো। এর ভিতরে কুসুম বেগম ননাসের আবদার, ভাই ভাবি, আমাদের ছেলের তো বয়স এখন 8, জাহ্নবীর বিয়ের বয়স হতে ওর একটা চাকরি হয়ে যাবে। আমি চাই আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়ে হোক। রাজি হলেন শরীফ আহসান। চোখের পলকে ছেলে মেয়ের বিয়ে যেন
বড় হয়ে গেল। সময়টা যেন ধরে রাখা যায় না। কুসুম বেগমের ছেলের বয়স এখন 25 আর মেয়ের বয়স 20। ছেলে দেশের বাইরে পড়াশোনা করছে। মেয়ে তার কাছে ছেলেকে বিদেশে পড়ানো এটা নাকি এই পরিবারের ঐতিহ্য। ছেলেকে বিদেশে যেতে দিতে চায়নি কুসুম বেগম। শরীফ হোসেনের চোখ রাঙানি যেতে দিতে হলো। ছেলে মেয়ের মাশাআল্লাহ মা ভক্ত হয়েছে, কিন্তু তার বাবাকে মেনে চলে। এছাড়া কি আর করার আছে। তবে সন্তান হবার পর কুসুম বেগম কষ্ট অনেকটাই কমে যায়। মেয়ে তার পড়াশোনা ফাঁকে ফাঁকে মাকে অনেক সাহায্য করত। বাবাকে খুব ভয় পায়। মাকে সারাদিন বকাবকি চোখ রাঙানি করতে দেখে সেও বাবার কাছে যেত না। তবে শরীফ হোসেন মেয়েকে আদর করত, মেয়েকে কাছে রাখতেন। জাহ্নবী চুপ করে ভয়ে বসে থাকতো যদি তার বাবা কিছু বলে। এর ভিতর কুসুম বেগমের বাবা মাও মারা যান। বিদেশ থেকে পাশ করে ওখানে চাকরি পায় জিয়ান। ওখানে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করে প্রেম করে তারা। মাকে সব কিছু জানায়। বিদেশি কালচার হলো জিয়ানের মা হিসাবে কুসুম বেগম অনেক সম্মান করে জিয়ানের গার্লফ্রেন্ড। যেহেতু বিদেশি মেয়ে আর ছেলের মতে বিয়ের মত হয়ে গেছে, তাই আর কোনো দ্বিমত জানার নেই শরীফ হোসেন আর কুসুম বেগম। দেশে এনে বিয়ে দিয়ে দিয়েছিলেন। ছিলেন 4 মাস, তারপর আবার চলে যায় বিদেশে। ছেলের বিয়ের 1.5 বছরের মাথায় জাহ্নবীর বিয়ে হয় শরীফ হোসেনের বোনের ছেলের সাথে। বিয়ের আয়োজন শুরু হলো। যা জন্মের সময় শরীফ হোসেনকে ওয়াদা করা ছিল, এবার জায়ের অনুমতি নিয়ে নেয়। বিয়ের দিন কুসুম বেগম জানতে পারে ফোনের যুগ এটা। মেয়েকে ফোন কিনে দেন শরীফ হোসেন। সেই ফোনে মেয়ের কথা বলতে শুনেন। কথার ধরন বুঝে যান সব কিছু। সেদিন জেনে যায় সেদিন সকালে তার মেয়ের বিয়ে। কুসুম বেগম কী করবেন বুঝতে না পেরে খুঁজতে থাকে শরীফ হোসেনকে। অনেকক্ষণ খোঁজার পর পেয়ে যান। শরীফ হোসেনকে সব বলে দেন, কিন্তু তিনি কথাগুলো গায়ে মাখলেন না। ওই যে কালচার, কুসুম বেগমের তো কোনো কালচার জানে না। ফোনে কথা বলার জন্য স্মার্ট হওয়া লাগে। কুসুম বেগম তো তা নয়, কথাগুলো খেতভাবে বলে। আর তার মেয়ে প্রেম করতেই পারে না। মেয়ে তো জানে বাবা ওয়াদা করে আছেন। কুসুম বেগম যেন আজ ভেঙে পড়লেন। লোকটা এতগুলো বছর তাকে অবহেলাই করলো, কখনো বুঝলো না তাকে। লোকটাকে ভালোবেসে সংসারে আগলে লাগলো, কিন্তু স্বামী সে তো তার এক কথার 2 পয়সার দামও দেয় না। বিয়ের দিন জাহ্নবী সত্যি সত্যি পালিয়ে যায়। এটা লোক জানাজানি হয়। অনেকে অনেক কথা বলেছে। কেউ কেউ বলেছে একই পরিবারের মধ্যে বিয়ে ঠিক করে আবার তামাশা দেখলাম। এবার সুযোগ কমেই পাওয়া যায়। আবার অনেকে বলেছে মেয়েটা বাসায় একবার বললেই পারত। কেউ কেউ তো আবার কুসুম বেগমকে দায়ী করছেন, মা নাকি সঠিক শিক্ষা দিতে পারেনি। অনেক খোঁজার পর জাহ্নবী তার প্রেমিককে পাওয়া গেছে। প্রায় 1 বছর পর খোঁজ পেল মেয়ের। জাহ্নবী যার সাথে বিয়ে করছে সে ব্যাংকে জব করে। এটা সত্যি শরীফ হোসেনের পছন্দ হতো, কিন্তু সে তো ওয়াদাবদ্ধ ছিল। আর শরীফ হোসেনকে খুব ভয় পেত জাহ্নবী, তাই কিছু বলেনি। সব কিছু মিটমাট করে আজ আবার বিয়ে হলো জাহ্নবীর। প্রেমিক পুরুষের সাথে বিদায় নেয় সে, কিন্তু বিদায় নেওয়ার আগে ঘটে বিপত্তি। বিয়েতে অনেক অনেক কিছু করে, এই যেমন ফিতে ধরা, জুতো চুরি। জাহ্নবীর বিয়েতে তাই হলো। জুতো চুরি করে যা বন্ধুমহল সবাই মজা করছিল, কিন্তু শরীফ হোসেন এর ভিতরে একটু তেতে উঠলেন। এগুলো কোন ধরনের কাজ? বারবার টাকা চাওয়ার হেতনাত। কুসুম বেগম দেখলেন সবাই কষ্ট পেয়েছে। সন্তানের বয়সী বাচ্চাদের কষ্ট সহ্য হলো না, তাই সে আজ দ্বিতীয়বারের মতো প্রতিবাদ করছিল। বলল, এগুলো বিয়েতে হতেও থাকে, কোনো ব্যাপার না, বাচ্চা ওদের মতো আনন্দ করুক। কুসুম বেগমের কথাই যেন আরও দ্বিগুণ রাগ বেড়ে গেল। মেয়ের বিদায় দিন, ওই দিনে রাগ মেটালেন তিনি। সাথে দুই গালে 2-4টা চর। বিয়েতে প্রতিবেশীরা চলে গেলেও কিছু আত্মীয় স্বজন তারা এগুলো দেখে অবাক। কুসুম বেগম আজও মুখে কুলুপ পেতেছিল, মুখ ফিটে কিছু বলেননি। আজ সবাই গেছে জাহ্নবীর বৌভাত অনুষ্ঠানে, শুধু কুসুম বেগম যাননি। তার শরীর অসুস্থ বাহানা দিল। কি জীবন তার, কি পেল সে? বিয়ের 1.5 বছরের মাথায় শাশুড়ি মারা গেল। তার 2.5 বছর পর ছেলে হলো। ছেলে 4 বছর বয়সে মা হওয়ার খবর আবার পেল। টানা 21 বছর সন্তান মানুষ করলো। এখন তারা সংসার পেতেছে। বড় ছেলে তো যমজ 2 বাচ্চা হয়েছে, 1 ছেলে 1 মেয়ে। সবাই সুখে আছে। কর্মজীবনে শরীফ হোসেন সুখ পেয়েছে। সে কি পেল? অবহেলা আর শাসন। কিন্তু এগুলো তো কি তার প্রাপ্য ছিল? এগুলো ভাবতে ভাবতে ব্যাগ গোছাচ্ছে শেষ করলো কুসুম বেগম। শরীফ হোসেন বৌভাত শেষ করে মেয়ে জামাইকে নিয়ে আসবেন আজ সন্ধ্যায় আসবেন তারা। তাই কুসুম বেগমকে এই দুপুরে চলে যাবে। যাওয়ার আগে মেয়ের ঘরে চিঠি লিখলেন। ছেলে তো বিদেশে, তাকে তো আর লিখে কি হবে? তার স্বামী তো তার চাওয়া পাওয়াগুলো শুনলই না। চিঠি পড়লেও বলেও মনে হয় না, তাই লিখল না চিঠি। সব কিছু শেষ করে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। ভালো করে পরখ করে নিল
তার 30 বছরের সংসারটা বিদায়বেলা হয়ে এসেছে এখন, বেশি দেরি করা যাবে না। বেরিয়ে পড়ল যশোর উদ্দেশ্যে। সন্ধ্যার দিকে বাসায় ফিরে সবাই। জাহ্নবী এখনও জানে না সেদিন কি হয়েছিল। বউ ভাতে মাকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। বাড়ি এসে মাকে অনেক ডাকলো, মা তার সাড়া দিল না। আজ অনেক ধকল গেছে জাহ্নবীর, তাই বেশি না ঘেটে ফ্রেশ হতে যায় নিজের ঘরে। ঘরে ঢুকে কাপড় নিয়ে ওয়াশরুমে যাবে, চোখ পড়ে যায় টেবিলের উপর। চিঠি খুলে সে একটি চিঠি খুলে পড়তে শুরু করলো। মা জাহ্নবী, ভালো থাকো তুমি তোমার স্বামীকে নিয়ে। আমি চলে যাচ্ছি তোমার বাবাকে ছেড়ে। অনেক আগেই ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার নানু নানি আমার গার্জিয়ান ছিলেন, তারা চাইতেন না তোমার বাবাকে আমি ছাড়ি। তারপর তোমার ভাই এলো আমার গর্বে, তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এরপরে তুমি এলে, কিছু তো তো কিছু যায়। তোমার আসার পর আমার বাবা মা বিদায় নিল দুনিয়া ছেড়ে। আমাকে দেখতে ইচ্ছে হলো না যশোরে এসে। ঠিকানা তোমার বাবা জানে, তার থেকে চেয়ে নিও। আমি পারছি না এই বেলা তোমার বাবার অবহেলায় নিতে। আমার নাতি নাতনি হয়ে যাবে কয়দিন পর, দাদি তো হলাম, এবার নানিও হব। তারপর আস্তে আস্তে দুনিয়া ত্যাগ করব, কিন্তু এই শেষে সময়টুকু সম্মান আর শান্তি চাই। তাই আমি চলে যাচ্ছি। ভালো থেকো মা। পারলে তোমার বাবাকে একজন কালচার কাউকে দেখে বিয়ে দিও। ইতি তোমার মা। চিঠি পড়ে জাহ্নবী বুঝলো কিছু একটা হয়েছে। সাথে সাথে যে চলে গেল তার কাকাতো বোনের কাছে, শুনলো সব কিছু। আজ যেন জাহ্নবী বাড়ি মাথায় তুলবে এমন তার অবস্থা। চিৎকার করে বাবাকে ডাক দিল, বলল, এবার খুশি তো আপনি? আমার মা আনকালচার, অশিক্ষিত, মূর্খ, খেত, আরও কী উপাধি দিতেন না আপনি? আজ সে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার অশিক্ষিত অযোগ্য বউ বিদায় নিয়েছে। এবার খুশি তো আপনি? আমিও যাচ্ছি আপনাকে ছেড়ে। থাকতে চাই না আপনার কাছে, অন্তত নিজের সন্তানের মা হিসাবে সম্মান পেত আমার মা, আপনি তাও দেননি। আমার বাবা চাই না, ভালো থাকবেন আপনি, বলে বিদায় নিতে চায় জাহ্নবী। মেয়ের এতগুলো কথা একসাথে হজম করতে পারল না শরীফ আহমেদ। সাথে সাথে বুকে হাত দিয়ে ঢলে পড়লেন ফ্লোরে। বাবার এই অবস্থা দেখে চলে যেতে পারল না জাহ্নবী। বাবাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেলেন। সাথে সাথে কল দিল জিয়ানকে, সব কিছু খুলে বলল তাকে। এগুলো শুনে জিয়ান বলল, আমি বাংলাদেশে আসতেছি, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। এই 3 মাসে শরীফ আহসান বুঝতে পারল কুসুম বেগমের কমতি। না চাইতে সব কিছু রেডি থাকতো তার, আজ কিছুই রেডি নেই। 30 বছর কুসুম বেগমকে অবহেলা করলেও কুসুম বেগম তার সমস্ত কাজ ঠিক করে দিতেন। আজ জিয়ান এসেছে বিদেশ থেকে ছেলে ও বউকে নিয়ে, কিন্তু বাসায় আসেনি, হোটেল ভাড়া নিয়েছে। 2 মাসের ছুটিতে এসেছে তারা। যশোর যাবে, মাকে নিয়ে আসবে, তারপর মাকে নিয়ে যাবে নিজেদের কাছে। দরকার হয় মার পাসপোর্ট ভিসা না হওয়া অবধি ওই হোটেলেই থাকবে। জাহ্নবী আসবে মাঝে মাঝে দেখতে। ছেলে এসেছে কিন্তু নিজের বাড়িতে না। এই খবর পেয়ে কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে শরীফ আহসানের। সেজন্য বুঝতে পারছে কি হারালো সে। জিয়ান বাংলাদেশে আসার 2 দিন পর যশোর যাচ্ছে, জাহ্নবী যাচ্ছে তাদের সাথে। জাহ্নবী এর আগে 2বার গিয়েছিল কুসুম বেগমের সাথে, কিন্তু ফিরিয়ে আনতে পারেনি। যতই হোক মেয়ের সংসারে তো থাকা যায় না। জাহ্নবীর শ্বশুর শাশুড়ি স্বামী বলেছিল ওদের আপত্তি নেই, কিন্তু বিবেক বলতে ব্যাপার আছে। সম্মানের সাথে পুরনো টিনের আশ্রয় শ্রেয়, অসম্মানের সাথে অট্টালিকায় না। যশোর এসে মাকে দেখে হাউমাউ করে কেঁদে দিলেন 2 ভাই বোন। অনেকদিন মায়ের কোলে শুয়েছিল জিয়ান, তারপর অনেকক্ষণ রিকোয়েস্ট করলো তাদের সাথে যেতে। ছেলে যাদের কাছে হার মেনে রাজি হলো কুসুম বেগম। আজ তারা যশোর যাবেন, সব কিছু রেডি করে জুতো পায়ে দিবে। এমন সময় অনুভব করলো একজন হাত কুসুম বেগমের পায়ের জুতো পরিয়ে দিচ্ছেন। কুসুম বেগম তাকালেন সেদিকে, দেখলেন তার স্বামী শরীফ আহসান। কিছুটা অবাক হলো কুসুম বেগম, সে কি জেগে স্বপ্ন দেখছে? সাথে সাথে অবাক হলেন সন্তানরা। সবাই পরখ করলেন শরীফ আহসানকে, বললেন, আমি কুসুমের সাথে কিছু কথা বলতে চাই। সবাই কিছু বলল না, সবার একটাই কথা, তাদের মা যা ইচ্ছা তাই করবে। তারা তাদের মায়ের পাশে আছে। স্বামীর মায়া এখন ত্যাগ করতে পারেনি কুসুম বেগম। বিদায়বেলা কি বলতে চান তিনি, শুনতে রাজি হলো সে। তাই একটা ছোট্ট ঘরে ঢুকলো শরীফ আহসানকে সাথে নিয়ে। চুপ থাকলো কুসুম বেগম। বলতে শুরু করলো শরীফ আহসান, আমি জানি আমি কত বড় পাপ করেছি। এই পাপের শাস্তি অনেক কঠিন। স্ত্রীকে সামান্য দেওয়া স্বামীর কর্তব্য, আমি সেই কর্তব্য পালন করিনি, বরং করেছি তাচ্ছিল্য। তুমি কি আমাকে দিবে সেই শাস্তি? আমি মাথা পেতে নিব সকল শাস্তি। এবার থেকে না হয় আমাদের উল্টো পথ চলা শুরু হোক। তুমি না হয় এবার আমাকে তোমার ইশারায় চলতে দিবে, কিন্তু আমাদের এই বিদায়বেলা বিচ্ছেদ না হোক। আমি তোমার কাছে এই অনুরোধ করছি। কুসুম বেগমের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আজ শরীফ আহসানের চোখে পানি এসেছে। তিনি আরও বলতে লাগলেন, জানো, এই 3 মাসে আমি বুঝতে পেরেছি অবহেলা কিছু সারাক্ষণ থাকলে তার মূল্য বোঝা যায় না, দূরে গেলেই বোঝা যায়।
তুমি এতদিন দূরে থেকে এই শিক্ষাটা দিয়েছ আমায়। সুযোগ দিবে আমাকে শেষবারের মতো? বিশ্বাস করো, একটা বারের জন্য অবহেলা করব না, বরং এবার রানী বানিয়ে আসনে বসিয়ে রাখবো তোমাকে, নিজের বুকের বাম পাশটা দেখিয়ে। দুঃখের ভেতরেও লজ্জা পেলেন কুসুম বেগম। হালকা মুচলি হাসলেন, বললেন, এটাই কিন্তু শেষ সুযোগ। মাথা পেতে গ্রহণ করলাম বিবিজান। বিবিজান, কি মিষ্টি লাগলো এটা শুনতে। সাথে লজ্জাও পেলেন। সমস্ত লজ্জা যেন বুড়ো বয়সেই দিল। ছেলে মেয়েরা বাবার এই অনুতপ্ত দেখে খুশি। মা যখন মেনে নিয়েছে তারা আর কী করবেন। একসাথে সবাইকে জড়িয়ে ধরল। সুখ যেন মুছে গেল তার। আজ দ্বিতীয়বারের মতো কুসুম বেগম স্বামীর সাথে করে বিদায় নিচ্ছেন বাবার বাড়ি থেকে। এবার একটি লাল টুকটুকে শাড়ি পরল। শরীফ আহসান কিনে দিয়েছেন তাকে, জীবনে প্রথম নিজের থেকে দিল। কুসুম বেগম খুব খুশি হয় এই শাড়ি পরে। বুকে নিয়ে কিছুক্ষণ শাড়ির ঘ্রাণ নিল। সবশেষে ওরা গাড়িতে উঠবে। দেখতে পেল গাড়িতে ফুল দিয়ে সাজানো। ছেলেমেয়েদের সামনে লজ্জা পেল কুসুম বেগম। শরীফ আহসান সবার সামনে তার বিবিজানকে বুকে জড়িয়ে নিলেন এক হাতে। গাড়িতে উঠে সবাই আনন্দ করতে করতে বাড়ি ফিরল। বাড়িতে এসে সবাই ওয়েলকাম পার্টি করছে। কুসুম বেগমকে নতুনভাবে স্বাগত জানালো সবাই। এই সব কিছুই নাকি শরীফ আহসানের প্ল্যান ছিল। তার ইনস্ট্রাকশন অনুযায়ী হয়েছে সব কিছু। অনুষ্ঠান শেষ করে ঘরে এলেন কুসুম বেগম এবং শরীফ আহসান। ঘুমানোর সময় কুসুম বেগম বিছানার কোনায় গুটি মেরে শুয়েছিলেন। শরীফ আহসান তাকে বাহু ধরে হ্যাঁচকে টান দিয়ে নিজের বুকে আনেন। বললেন, আজ থেকে আমার বিবিজানের জায়গা আমার পক্ষে, কোনো খাটের কোনায় না, বলে মাথায় চুম্বন এঁকে দিলেন। কুসুম বেগম যেন আজ অবাকের উপর অবাক, সাথে শুকরিয়া আদায় করল মনে মনে। শুরুতেই না হোক, বিদায়বেলা তো পেল তার আত্মসম্মান, তার ভালোবাসা, ভরসা, মর্যাদা সমাপ্ত। বিদায়বেলা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেউ আমাকে একটা কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, নাম সাজাদ হোসেন। তো সে কেন দিল সেটাই বুঝি না। সে যদি স্ট্রাইকটা তুলে নেয় তো ভালো, আর যদি না নেয় তো আমি কাউন্টার ক্লেম করব।